রাজধানীতে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। প্রস্তুতি শেষের দাবি সিটি কর্পোরেশনের। ভারত থেকে বন্ধ থাকলেও মিয়ানমার থেকে আসছে কোরবানির পশু। এখনো চূড়ান্ত হয়নি ঈদে বাসের আগাম টিকিট বিক্রির দিনক্ষণ। চলতি সপ্তাহে নেওয়া হবে সিদ্ধান্ত। 16 সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে বিআরটিসির। সমুদ্র সীমায় সম্পদের সুষ্ঠু নিরাপত্তায় নৌবাহিনীকে আরও আধুনিক করা হবে মংলায় প্রধানমন্ত্রী। উদ্বোধন করলেন যুদ্ধজাহাজের নির্মাণ কাজ। জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থ সহায়তার অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী 5 দিনের রিমান্ডে। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় পলাতক 13 আসামির অস্থাবর মালামাল ক্রোকের নির্দেশ। এবং থামছেই না অস্ট্রিয়া ও জার্মানিমুখী অভিবাসীদের ঢল। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সহ একদিনেই হাঙ্গেরি সীমান্ত পেরোল 10,000 মানুষ। প্রবাসের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। অস্ট্রিয়া ও জার্মানিমুখী অভিবাসীদের ঢল যেন থামছেই না। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সহ একদিনেই হাঙ্গেরি সীমান্ত পাড়ি দিয়েছে 10,000 মানুষ। হাঙ্গেরি থেকে অস্ট্রিয়াগামী ট্রেনে তাদের তুলে দিতে কাজ করছে হাঙ্গেরি কর্তৃপক্ষ। এদিকে জার্মান সরকার এবছর 8 লাখ অভিবাসীকে আশ্রয় দেবে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। কনকনে ঠান্ডায় রাত কাটানোর পর ভোরবেলা মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসে হাঙ্গেরির পুলিশ। তাদেরকে বাসে করে নিয়ে আসা হয় রেল স্টেশনে। ট্রেনে করে তারা যাবে অস্ট্রিয়ায়, সেখান থেকে যাবে জার্মানি। শনিবার অস্ট্রিয়া পর্যন্ত বাস সার্ভিস চালু করা হলেও রোববার অভিবাসীদের অস্ট্রিয়াগামী ট্রেনে তুলে দিতে বাস সরবরাহ করে হাঙ্গেরি সরকার। ট্রেনের জন্য অপেক্ষমান এসব মানুষের চোখে মুখে দেখা যায় কিছুটা প্রশান্তির ছাপ। তাদেরকে খাবার, পানি ও শীতের পোশাকও সরবরাহ করা হয়। আমি জার্মানি যেতে চাই কারণ আমি বাঁচতে চাই। সিরিয়ার অবস্থা ভয়াবহ। আমি আর আইএস আল কায়েদার ভয়াবহতা দেখতে চাই না। হাজারো মানুষের এ ঢল যেন থামবার নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শরণার্থী সমস্যা এরকম ভয়াবহ কখনো হয়নি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ থেকে আসা অভিবাসীদের এ ঢল সামলাতে হিমশিম খেলেও হাসি মুখেই তা করছে অস্ট্রিয়া ও জার্মানি কর্তৃপক্ষ। হাজারো মানুষকে স্বাগত জানিয়েছে দেশ দুটি, যাদের মধ্যে রয়েছে অনেক বাংলাদেশীয়। এই পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট জানিয়েছেন তার সরকার সিরিয়া ও ইরাক থেকে শরণার্থী গ্রহণ করবে এবং আর্থিক সহায়তা দেবে। এ প্রকট সমস্যায় অভিবাসীদের প্রতি সহমর্মিতা জানিয়ে সমাবেশ হয়েছে প্যারিসের রিপাবলিক স্কয়ারে। প্রায় 8,500 মানুষ রাস্তায় নেমে আসে ফ্রান্স সরকারকে এ সমস্যা সমাধানে এগিয়ে আসতে। এসব মানুষকে সাহায্য করা প্রয়োজন যাতে তারা তাদের পরিবার ও সন্তান নিয়ে বেঁচে থাকতে পারে। তারা ফ্রান্সেও আসছে নিরাপদ আশ্রয়ের আশায়। আমাদের উচিত এদের সাহায্য করা, তাড়িয়ে দেওয়া নয়। আমি চাই যুদ্ধ বন্ধ হোক। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধই এই সমস্যার মূল কারণ। এরকম ভয়াবহ অবস্থা দেখাটাও কষ্টদায়ক। এদিকে জার্মান সরকার দক্ষিণ পূর্ব ইউরোপের 75,000 অভিবাসন প্রত্যাশীর আবেদন নাকচ করে দিয়ে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আগত শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা ভাবছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে বাংলাদেশি সহ প্রায় 6,000 শরণার্থী জার্মানি পৌঁছানোর পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের স্থায়ী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা রয়েছে। মিউনিখের সেন্ট্রাল রেলওয়ে স্টেশন এলাকা থেকে অভিবাসীদের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শোয়েব কবির। জার্মানির মিউনিকের সেন্ট্রাল রেল স্টেশনের পাশে যেখানে গতকাল প্রায় 6,000 শরণার্থীকে নিয়ে আসা হয়েছে বাস যোগে এখানে অস্থায়ী ক্যাম্পে, এবং তারা সারা রাত ছিল এবং সকালবেলা তাদের মেডিকেল চেক আপ করার পর এবং রেজিস্ট্রেশন করার পরে বাস যোগে তাদেরকে স্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাদেরকে বাসা দেওয়া হবে এবং তাদের সবকিছু পরিকল্পনা করা হচ্ছে। এবং ইতিমধ্যে বেশ কয়েকজন বাংলাদেশির সাথে কথা বলেছি, তারা বলছে প্রায় 300 থেকে 350 বাংলাদেশি এখানে রয়েছে। বিভিন্ন গ্রুপে তারা এখানে এসে
এসেছেন এবং আসছেন। একটু আগে কথা বলেছিলাম মাদারীপুরের মোজাম্মেল এবং দাউদকান্দি রফিকের সাথে। তারা বলেছেন অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে তারা এসেছেন, ভারত, পাকিস্তান, তুর্কি এবং শেষ পর্যন্ত গ্রিস, অস্ট্রিয়া হয়ে তারা এখানে এসেছেন শুধুমাত্র তাদের ভাগ্য অন্বেষণে। এদিকে তো বাংলাদেশি আসছে বেশি গ্রিস থেকে, বর্তমানে তো অনেক বাংলাদেশি আছে, মনে করেন আজকে তো কম 50-60 জন হবে। টোটালে 300-র মতন আসতেছে। আর আগে বিয়ে হিসাব আছে বেশি একটা নাই, বাংলাদেশে খুব। বাংলাদেশ সময় প্রায় 4টার দিকে সেন্ট্রাল মিউনিকের যে স্টেশন যেটি আছে এখানে প্রায় কয়েক হাজার শরণার্থী এসেছে বুদাপেস্ট থেকে একদম সরাসরি ট্রেন যুগে, এবং তাদেরকে পুলিশ এসকর্ট দিয়ে তাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে সন্ধ্যার পরে আরো বেশ কিছু শরণার্থীকে এখানে আনতে পারে। শোয়েব কবির, সময় সংবাদ, মিউনিক, জার্মানি। সমুদ্র সীমায় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষা সহ জলসীমার নিরাপত্তায় নৌবাহিনীকে আরও আধুনিক ও সুসজ্জিত বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে খুলনা শিপইয়ার্ডে বৃহৎ দুটি যুদ্ধ জাহাজের নির্মাণ কাজ উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় আর বিদেশ নির্ভরতা নয়, বরং দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে বাংলাদেশে তৈরি জাহাজ রপ্তানি করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এখন থেকে সরকার আর কোনো রুগ্ন বা বন্ধ হয়ে যাওয়া শিল্প ব্যক্তি মালিকানা খাতে দেবে না বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। নৌবাহিনীর জন্য অত্যাধুনিক এই জাহাজটি নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড। দেশীয় ব্যবস্থাপনায় প্রথম যুদ্ধ জাহাজটিও 2013 সালে নির্মাণ করা হয় এখানেই। অর্ধ শতাব্দীরও পুরনো এই প্রতিষ্ঠানটিতে এখনো পর্যন্ত নির্মাণ করা হয়েছে 5টি যুদ্ধ জাহাজ। আগের দায় দেনা মিটিয়ে এখন লাভের মুখ দেখছে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে থাকা এই প্রতিষ্ঠানটি। শিপইয়ার্ডে পণ্য পরিবহনের জন্য দুটি জাহাজ নৌবাহিনীকে হস্তান্তর করার পাশাপাশি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন দেশের সর্ববৃহৎ দুটি যুদ্ধ জাহাজের নির্মাণ কাজ। প্রতিটি জাহাজ ঘন্টায় 25 নটিক্যাল মাইল বেগে চলতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের নতুন সমুদ্র সীমা সুরক্ষায় আরো বেশি যুদ্ধ জাহাজ নির্মাণের তাগিদ দেন শেখ হাসিনা। দেশে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ তৈরিতে খুলনা শিপইয়ার্ড অগ্রণী ভূমিকা পালন করছে। এজন্য আমি শিপইয়ার্ডের সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ বাইরে থেকে কত আমরা কিনবো, কিন্তু আমাদের নিজেদের তৈরি করতে হবে। বরং এই শিপইয়ার্ড থেকে জাহাজ তৈরি করে বিদেশে রপ্তানিও আমরা করতে শুরু করব। খুলনা শিপইয়ার্ডের সফলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খুলনার শিল্প কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে তার সরকার। ইতিমধ্যে আমরা কিছু কিছু বন্ধ কলকারখানা চালু করেছি, আর এগুলি ব্যক্তি খাতে দেওয়ার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমরা সেই সিদ্ধান্ত এখন পরিবর্তন করেছি। কোন শিল্প যেগুলি এখন হয় বন্ধ বা রুগ্ন, সেগুলি আর ওই টেন্ডার করে সস্তা নামে আমরা ব্যক্তি খাতে দেব না, বরং সেখানে যে জমি, অতিরিক্ত জমি রয়েছে সেগুলিকে যথাযথ ব্যবহার করে শিল্প প্লট করে বেসরকারি খাতে যারা বিনিয়োগ করবেন তাদের মাঝে সেই প্লট আমরা দেব এবং সেগুলো নতুন করে শিল্প কলকারখানা গড়ে তোলার সুযোগ দেব। খুলনা শিপইয়ার্ডের নতুন যুদ্ধজাহাজ দুটি নির্মাণ কাজ শেষ হবে 2017 সালে। সামরিক বাহিনীকে আধুনিকায়নের জন্য 2030 সালের মধ্যে যে ফোর্সেস গোল নির্ধারণ করা হয়েছে তারই ধারাবাহিকতায় নৌবাহিনীর বহরে যুক্ত হচ্ছে নতুন যুদ্ধজাহাজ। আর এর ফলে সক্ষমতা বাড়বে বাংলাদেশ নৌবাহিনীর। এর আগে বাগেরহাটের মোংলায় নৌবাহিনীর জন্য দেশে নির্মিত প্রথম তেলবাহী ফ্লিট ট্যাঙ্কার খানজাহান আলী, দুটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ সন্দীপ ও হাতিয়ার কমিশনিং করেন প্রধানমন্ত্রী। অন্তর্ভুক্ত করা হয় আরো দুটি ল্যান্ডিং ক্রাফট। শাহ আলী জয়, সময় সংবাদ, খুলনা। রাজধানীতে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্ত নিয়ে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বিষয়টিকে সাধুবাদ জানালেও কেউ বলছেন সহজে যাতায়াত, মাংস বন্টনের জন্য পর্যাপ্ত স্থান ও নিজস্ব লোকবল না থাকলে দুর্ভোগে পড়তে হবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সমস্যায় পড়ার আশঙ্কাও তাদের। এদিকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তুতি শেষ করে আনারও দাবি করেছে 2 সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষ বলছেন, যেখানে সেখানে পশু জবাই বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা সহজতর করা ও পরিবেশ দূষণ বন্ধে এ উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। প্রতি বছরই বিক্ষিপ্তভাবে কোরবানি হওয়ায় বর্জ্য সরানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় নগরবাসী ও নগর কর্তৃপক্ষকে। তবে আসন্ন ঈদে পশু কোরবানি করতে হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারণ করে দেয়া জায়গাতেই।
এ লক্ষ্যে আপাতত 493টি স্থান নির্দিষ্ট করা হয়েছে। বিষয়টিকে স্বাগত জানালেও খালি জায়গা কম থাকা ও রাস্তাঘাট শুরু হওয়ায় দক্ষিণের নাগরিকরা উদ্বিগ্ন। আর বৃষ্টির ফলে তৈরি হওয়া দুর্ভোগের ভয় রয়েছে উত্তর দক্ষিণ উভয় অংশেই। দেখুক ওরা কোথায় নির্দিষ্ট করতে পারে জায়গা, যদি করতে পারে আমাদের জন্য ভালো হবে, আমরা সেখানেই করব। পশু নিয়ে যে আমরা বের হবো, যাইতে হবে আমাদের নবকুমার মাঠে, পানি দিয়ে তো যাওয়া অনেক কষ্টকর। এককভাবে যারা লোক বল নাই তার জন্য অসুবিধাই হবে। নগর কর্তৃপক্ষ বলছেন, স্থানীয় কাউন্সিলরদের নেতৃত্বে পাড়া মহল্লায় চিহ্নিত জায়গাগুলোর সংস্কার কাজ শুরু হয়েছে। আমাদের মাননীয় মেয়র সাহেব অলরেডি সবাইকে বলে দিয়েছেন, বিভিন্ন স্কুল মাঠের আওতা আছে, আমরা এগুলো জনগণকে সচেতন করার জন্য আমরা তার নেতৃত্বেই ঈদের কিছুদিন আগে থেকেই মাইকিং করে দিব। আমাদের পর্যাপ্ত পানি থাকবে, ব্রিজিং থাকবে, পরিচ্ছন্ন কর্মী আছে, তারা থাকবে। সিটি কর্পোরেশনের দাবি, বর্ষা মৌসুমে কোরবানি হওয়ায় বর্জ্য থেকে নানা রকম সমস্যা তৈরি হবার আশঙ্কা রয়েছে। এই সমস্যা কাটাতে কিছুটা ভোগান্তি মেনে নেওয়ারও আহ্বান তাদের। ঢাকা শহরে অসংখ্য হাজার হাজার ফ্ল্যাট বাড়ি রয়েছে, কিন্তু কিছু কমায় নিয়ে আসতে পারি, সেটাই আমাদের সফলতা বলে মনে করব। সেক্ষেত্রে খোলা জায়গার অভাবের কথা অনেকে বলেন, কিন্তু আমি দেখেন আমরা প্রতি ওয়ার্ডে 4টে করে ঈদগাহ জামাত করে থাকি। যেখানে ঈদের নামাজ হয় সেখানে তো কোরবানি হতেই পারে। অনেক ইমাম সাহেবদের নির্ধারণ করেছি, 339 জন এ পর্যন্ত আমাদের নির্ধারিত আছেন, তারা বিভিন্ন মাঠে জবে করার কাজটা করে দিতে পারেন। এর পাশাপাশি অনেক মানুষ কোরবানি করতে যে কসাইয়ের অভাব অনুভব করেন, আমরা কসাই না বলে তাদেরকে মাংসকর্মী যদি বলি, যার প্রয়োজন হয় তাদেরকে নিয়ে তারা যাতে কোরবানির কাজটি সমাধা করতে পারেন। পরবর্তীতে স্থায়ীভাবে জায়গা নির্ধারণের পরিকল্পনার কথাও জানান নগর কর্তৃপক্ষ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে গরু না আসলেও কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিদিন পশু আসছে মিয়ানমার থেকে। কক্সবাজারের শাহপুরীর দ্বীপ করিডোর হয়ে গত কয়েকদিনে এসেছে 5000-এর বেশি গরু, মহিষ ও ছাগল। ব্যবসায়ীরা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মিয়ানমার থেকে পশু আমদানি। দামও রয়েছে স্বাভাবিক পর্যায়ে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমার থেকে নাফ নদী হয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপুরীর দ্বীপ করিডোর দিয়ে দেশে আসছে গরু, মহিষ ও ছাগল। ট্রলারে করে প্রায় প্রতিদিনই ব্যবসায়ীরা আমদানি করছেন এসব পশু। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মিয়ানমার থেকে পশু আমদানি। ব্যবসায়ীরা বলছেন, আমদানি ব্যয় কম হওয়ার কারণে এসব পশুর দামও স্বাভাবিক পর্যায়ে রয়েছে। ডেলি 200-300 হইতে 400 অথবা 200, কোরবানির ঈদের ভিতরে 10,000 মতো একটা স্কিম করছি আর কি। পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে বাজারও নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে আশা করতেছি। ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চিটাগং ওগুলো যাবে, ইনশাল্লাহ আশা করি আমাদের গরুর দাম নিয়মিত মতো থাকবে। মায়ানমারের গরু নিয়ে আমাদের বাংলাদেশে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, এখন দাম মোটামুটি স্বাভাবিকভাবে আছে, অতিরিক্ত বাড়তি না। এদিকে পশু আমদানির ক্ষেত্রে মিয়ানমারের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি হলে দেশে কোনো সংকট থাকবে না বলে জানালেন এ ব্যবসায়ী। মিয়ানমার সরকারের সাথে যদি একটা চুক্তিতে আসা যায় যে নির্দিষ্ট পরিমাণের গরু সাপ্লাই হবে, তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক উপকার হবে। এতে করে গরুর দামও অনেক কমবে এবং সাপ্লাইও অনেক বাড়বে। ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে পশু আমদানি বাড়ছে এবং রাজস্ব আদায়ও বেড়েছে বলে জানালেন টেকনাফ স্থলবন্দরের এই শুল্ক কর্মকর্তা। কুরবানির ঈদ সামনে রেখে তাতে আমাদের উত্তরোত্তর আমদানির পরিমাণ বাড়ছে। বিজিবি, তারপর স্থানীয় সরকার এবং আমাদের সঙ্গে যৌথভাবে এখানকার ক্যাটেল আমদানির লোকদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। গত বছর এ সময় মিয়ানমার থেকে পশু আমদানি হয়েছে 15,000-এর বেশি। সময় সংবাদ, কক্সবাজার। ঈদুল আজহায় ঘরমুখ যাত্রীদের জন্য রেলের আগাম টিকিট বিক্রির তারিখ ঘোষণা হলেও বাসের টিকিট বিক্রির দিন তারিখ ঠিক হয়নি এখনো। বাস মালিকরা জানিয়েছেন, চলতি সপ্তাহে বৈঠক করে টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হবে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসি আগামী 16 সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন বাস ডিপো থেকে আগাম টিকিট বিক্রি করবে। বিস্তারিত তানিন মেহেদি রিপোর্টে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে প্রতি বছর ঈদে লাখ লাখ নগরবাসী ঢাকা ছাড়েন। বাড়ি ফেরার এই আনন্দযাত্রার অন্যতম মাধ্যম বাস। দেশের বিভিন্ন প্রান্তের অন্তত 60টি রুটের বাসে করে বাড়ি ফেরেন এসব যাত্রীরা। আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখের ঘোষণা আসছে চলতি সপ্তাহে। ঈদের টিকিট আমরা ঈদের 7-8 দিন আগে থেকে বিক্রি শুরু করতে চাই। এই বিষয়টা নিয়ে এখনো আমরা বসি নাই। সোমবার দিন আমরা বসবো, বসে আমরা ডিসিশন নিব যে কবে থেকে আমার অগ্রিম টিকিট বিক্রি হবে।
অপরদিকে আগামী 16 সেপ্টেম্বর থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে বিআরটিসি। রাজধানীতে বিআরটিসির ডিপোগুলো থেকে যাত্রীরা টিকিট কাটতে পারবেন। গত ঈদে আমরা 400 গাড়ি বিভিন্ন জায়গায় রিজার্ভ পাঠিয়েছি, নর্মাল সার্ভিসে যেগুলো আছে আন্তঃজেলা, তার বাইরেও আমরা আরো 400 গাড়ি পাঠিয়েছিলাম, এবারও পাঠাবো। তবে ঈদ স্পেশাল সার্ভিসের জন্য আমরা আগামী 14 তারিখে আমাদের একটা সভা আছে, সেই সভায় সকল ম্যানেজাররা উপস্থিত থাকবেন। সেই ম্যানেজারদেরকে আমরা কঠোরভাবে সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেব। সম্প্রতি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও ঈদ যাত্রায় অগ্রিম টিকিট কিনতে যাত্রীদের কোনো বাড়তি ভাড়া গুনতে হবে না বলে জানিয়েছে বিআরটিসি ও বাস মালিকরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। 2018 সালের মধ্যে পদ্মা সেতু ব্যবহার করা সম্ভব হবে জানালেন অর্থমন্ত্রী। বললেন, বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত যৌক্তিক ছিল না। এবং বিভিন্ন প্রজাতির দেশি শাক, সবজি, ফল আর ঔষধি গাছের আবাদে অভূতপূর্ব নজির স্থাপন নিউ ইয়র্ক প্রবাসী এক ফার্মাসিস্টের। ভালোবাসা এঁকেছেন সবুজ বাংলাদেশের ছবি। সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে 16 লাখ টাকা অর্থায়নের অভিযোগে গার্মেন্টস ব্যবসায়ী এনামুল হককে 5 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শনিবার রাতে গ্রেপ্তারের পর রোববার তাকে চট্টগ্রামের বাঁশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এনামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ সাজ্জাদ হোসেন 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে বাঁশখালীর লটমনি পাহাড়ের অস্ত্র উদ্ধার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। র্যাব জানায়, ব্যবসায়ী এনামুলের অ্যাকাউন্ট থেকে হামজা ব্রিগেডের পরিচালক মনিরুজ্জামান ডনের অ্যাকাউন্টে 16 লাখ টাকা পাঠানোর তথ্য পেয়েছে তারা। এর আগে একই মামলায় 3 আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। ওনার অ্যাকাউন্ট হচ্ছে মহাখালীতে, কিন্তু উনি টাকা জমা দিয়েছিলেন উত্তরা শাখার অনলাইন সুবিধা নিয়ে, ওখান থেকে জমা দিয়েছিলেন 16 লক্ষ টাকা। উনি দিয়েছেন 11-12 তারিখের দিকে আগস্টে। আর উনি যেটা বলতে চাচ্ছেন যে তার 4-5 দিন আগে তাকে ওনার টাকাটা দিয়েছেন, এবং যারা ব্যক্তিরা তাকে এই টাকাটা দিয়েছিলেন তাদের সাথে উনি বিভিন্ন সময়ে বসছিলেন। এখন আমরা জিজ্ঞাসাবাদ করছি। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার পলাতক 13 আসামির মালামাল আগামী 7 অক্টোবরের মধ্যে ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট HM শফিকুল ইসলাম এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ চার্জশিটভুক্ত 22 আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে ওকালতনামা না থাকায় সংক্ষিপ্ত শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া আগামী 7 অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। পাশাপাশি এই সময়ের মধ্যে পলাতকদের অস্থাবর মালামাল ক্রোকের পর ডিবি পুলিশকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। গত বছরের 27 এপ্রিল নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলার সাদাত হোসেনের বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাত 8টার দিকে রাজধানীর কালশি এলাকায় রাস্তায় 11 বছর বয়সী মাহফুজা আক্তার হ্যাপি নামের এক শিশুকে দেখতে পায় প্রতিবেশীরা। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে নির্যাতিতা শিশু গৃহকর্মীকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। নির্যাতিতা শিশুটি জানায়, ক্রিকেটার সাদাত হোসেনের স্ত্রী নিতু তাকে ব্যাপক মারধর করে এবং আরও নির্যাতনের ভয় ভীতি দেখায়। এদিকে মোজাম্মেল হক নামে এক প্রতিবেশী ক্রিকেটার সাদাত হোসেন ও তার স্ত্রী নিতুকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। অনেক মায়ের দুর্ঘটনার বউ উনি যাওয়ার পরে উনি বসে প্র্যাকটিসে গেছে, বসে আইসে আমার মজা বুঝাবে আর বসে লাঠি কিনে এনে আমাকে তারপরে মারবে। ওনার গাড়িতে লাঠি আছে। আমার দায়িত্ববোধ থেকে করেছি, কারণ মেয়েটার যেহেতু কেউই নেই। মেয়েটার মা বাবার নাম শুধু বলতে পারে, জেলাটার নাম বলতে পারে, আর মানে কাউকেই পাওয়া যাচ্ছে না। এখন একজনকে তো দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্বটা না হয় আমি নিলাম। স্থানীয় লোকজনের মাধ্যমে এবং সাংবাদিকদের সহায়তা ওটা উদ্ধার করে আমরা তাৎক্ষণিকভাবে, সে যেহেতু অসুস্থ ছিল সেই হিসেবে তাকে আমরা ওসিসিতে প্রেরণ করেছি। আর
এটা যে করেছে বা যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা মামলা এবং আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া আমরা নিয়েছি এবং সে প্রক্রিয়া অব্যাহত আছে। মধ্যবর্তী নির্বাচনের ধোঁয়া তুলে জনগণকে বিভ্রান্ত না করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন তারা। এ সময় ষড়যন্ত্র করে বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন নেতারা। শেখ হাসিনার সরকার এখন একটা মডেল হয়ে গেছে, এইটাকে নষ্ট করার জন্য এই বিএনপি ষড়যন্ত্র দেশে বিদেশে বসে শুরু করছে। ষড়যন্ত্র করে বাংলাদেশ আর কিচ্ছু হবে না। যেভাবে আপনারা আহতদের ক্ষমতায় আসছেন সেই রাস্তা বন্ধ। মার্কিন একটি গবেষণা প্রতিষ্ঠান আজকে তাদের জরিপে উঠে এসেছে জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, এই সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এই জরিপের বিভিন্ন ব্যাখ্যা করছেন আজকে বিএনপি বা অনেকেই। আপনারা যদি এই জরিপকে মিথ্যা প্রমাণিত করতে চান, আপনারা যদি মনে করেন আপনাদের জনপ্রিয়তা বেড়েছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে, তাহলে 2018 সালের শেষার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণ করুন এবং আপনাদের জনপ্রিয়তা পরীক্ষা করুন। আমি স্পষ্ট বলতে চাই, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নাই। বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন আর হবে না। নির্বাচন কোনো ছেলের হাতের মোয়া নয় যে যখন চাইবে তখন তাকে দেয়া হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রোববার বিদ্যুৎ ভবনে ডিপিডিসি শ্রমিক কর্মচারী লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন। এছাড়া এ সময় তিনি IRI এর জরিপে শেখ হাসিনার জনপ্রিয়তারও প্রশংসা করেন। গত কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট আমেরিকার একটি সংগঠন, তারা বাংলাদেশে একটা জরিপ করেছিলেন। এরাই বলেছেন জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আজকে বাংলাদেশের শীর্ষে আছে। এই জরিপের ফল প্রকাশ হওয়ার পরে বিএনপিরা কিছুটা হতাশ হয়ে গেছে। তারা আবার গতকালকে দেখলাম তাদের কিছু কিছু নেতা আবার এগিয়ে বেড়ে বলার চেষ্টা করছেন যে যদি জনপ্রিয়তা হয়েই থাকে তাহলে নির্বাচন দেয় না কেন, নির্বাচন দিয়ে জনপ্রিয় যাচাই করবে। একটি সরকার জনপ্রিয় থাকলেই বছরে বছরে নির্বাচন দিতে হবে, এরকম কোনো আইন আছে কোথাও? নির্বাচন কি ছেলে হাতের মোয়া যে যখন ইচ্ছে যাকে খুশি তাকে সেইভাবে ব্যবহার করতে দিতে হবে? আর বাংলাদেশের এখন এমন বিলাসিতা আসে নাই যে কারোর ইচ্ছা পূরণের জন্য, খাইশ পূরণের জন্য বছরে বছরে নির্বাচন দিতে হবে। 2018 সালের মধ্যে পদ্মা সেতু, রেল ও সড়ক উভয় পথেই ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার বাংলা একাডেমিতে একটি বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এছাড়াও পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন না করা বিশ্ব ব্যাংকের অযৌক্তিক সিদ্ধান্ত ছিল বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। পদ্মা সেতু নিয়ে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের সুপারভিশনে এই প্রজেক্টে যেটা হচ্ছে এটা একটা আদর্শ প্রজেক্ট হবে। আদর্শ হবে এই জন্যে যেটা সময়ে সম্পাদিত হবে। 2018 সালে আপনারা গাড়ি নিয়ে সেখান দিয়ে যেতে পারবেন। রেল যদি হয়ে যায়, রাস্তা তো ঠিকই আছে, সুতরাং 2018 সালে আপনারা ওই পদ্মা সেতু ব্যবহার করতে পারবেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি এবং মৌন মিছিল করেছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। এদিকে অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে শনিবারের মধ্যে উপাচার্যের পদত্যাগের জন্য সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষকরা, কিন্তু পদত্যাগ না করায় রোববার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেন তারা। এতে বেশ কয়েকটি বিভাগের ক্লাস বন্ধ রয়েছে। কর্মসূচির পক্ষে দুপুরে আন্দোলনরত শিক্ষকদের ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করার কথা রয়েছে। এদিকে অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। তবে এ ধরনের নির্দেশনাকে অযৌক্তিক দাবি করে আন্দোলনরত শিক্ষকরা বলছেন উপাচার্য বিরোধী আন্দোলন থামাতে এই কূটকৌশল নেওয়া হয়েছে। এদিকে শাহরিয়ার মজুমদারের মৃত্যুতে সোমবারের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ছাত্র সংশ্লিষ্ট যদি কোনো কর্মসূচি চালাতে হয়, যেমন মিছিল, সমাবেশ, র্যালি, এগুলোর জন্য প্রক্টোরিয়াল বোর্ডের পূর্ব অনুমতি প্রয়োজন এবং এর অনুমতি ছাড়া যদি কেউ কোনো কিছু করে তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে, সে যেই হোক। যেহেতু আমাদের একটা আন্দোলন চলছে, সে আন্দোলনকে কিভাবে দাবিয়ে রাখা যায়, আর ছাত্রছাত্রীরা তাদের স্বতঃস্ফূর্ততা নিয়ে তারা চলে আসছে, এটা আমাদের তাদের সাথে কোনো যোগাযোগ নাই। সেইটাই কারণ ছাত্রছাত্রীরা যাতে না নামতে পারে, সেই কারণেই তারা এটা দিয়েছে। রাজশাহীর সিটি হাটে সকালের খাবার খেয়ে অন্তত ৩০ জন ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের মালিক সহ ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রোববার ভোরে সিটি হাটের একটি হোটেলে সকালের খাবার খান টঙ্গী ও নরসিংদী থেকে যাওয়া ৩০ জন ব্যবসায়ী। প্রায় আধা ঘন্টা পর এদের সবাই একে একে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে অনেকেই অচেতন হয়ে যান। এই সময় দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, দূষিত খাবার বা খাবারের বিষক্রিয়ার কারণে একসাথে সবাই অসুস্থ হয়ে পড়তে পারেন। এই ঘটনায় নমুনা সংগ্রহ করেছে পুলিশ। এবার প্রবাসের খবর। দেশের প্রতি মমত্ববোধ আর সুজলা সফলা শস্য শ্যামলা বাংলা মাকে বুকে লালন করে বিভিন্ন প্রজাতির দেশি শাকসবজি, ফলফলাদি আর ঔষধি গাছের আবাদে অভূতপূর্ব এক নজির স্থাপন করেছেন নিউ ইয়র্ক প্রবাসী এক ফার্মাসিস্ট। ইট পাথরের কঠিন প্রবাসেও বাংলার নৈসর্গিক প্রকৃতির স্পর্শ গায়ে মেখে নিতে ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে ছোট্ট আঙ্গিনায় তৈরি করেছেন বাংলা আবহমান বাংলার এক প্রতিকৃতি। ভালোবাসা এঁকেছেন সবুজ বাংলাদেশের ছবি। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিস্টুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এ যেন মেঠো পথের কোনো ছোট্ট গ্রামের ঘরের আঙিনায় শাকসবজির বাগান। সিঁড়ি দিয়ে কাঠের ডেকের দোতলা বানিয়ে শাকসবজি ও ফল ফলাদির ১২০ রকমের আবাদ। ছেলেবেলা থেকেই গাছ এবং বই এই দুইটার প্রতি খুব ঝোঁক বেশি। যেখানেই পেরেছি লাইব্রেরি করেছি, আমাদের গ্রামে ক্লাবের সাথে করেছি, আমার বাড়িতে করেছি। ১০ জাতের লাউ, ডুমুর, বেগুন, ৮ জাতের মরিচ, ৬ জাতের টমেটো, ৪ জাতের করলা, মেথি, কুমড়া, চাল কুমড়া, থানকুনি পাতা, তেজপাতা, ধনে পাতা, বেসিল, ব্লুবেরি, আঙুর, কি নেই এখানে। আমরা যদি মেডিসিনাল প্লান্টের উপরে রিসার্চ করি তাহলে হয়তো দেখা যাবে একসময় দুরারোগ্য রোগের একটা ইনগ্রেডিয়েন্ট, একটা মানে যদি উপাদান বের করা যায় তাহলে বাংলাদেশে হয়তো পৃথিবীর মানে একটা শ্রেষ্ঠ স্থান হবে মেডিসিনাল প্লান্ট রিসার্চ সেন্টার হিসাবে। গ্রামের সেই পুকুর না থাকলেও আছে কচুরিপানা সহ তার রেপ্লিকা, যেখানে রং ছড়িয়েছে মাছেরা। এইখানে বেসমেন্টে লাইব্রেরি করেছি আমেরিকায়, প্রথম লাইব্রেরি নর্থ আমেরিকায়, এবং সেখানে আপনার ১১৩ বছরের নোবেল লরিয়েটদের বেস্ট সেলিং বুক আছে, যেটা নাকি এখানকার লাইব্রেরিতেও সচরাচর সাধারণ লাইব্রেরিতে পাওয়া খুব দুষ্কর। পেশায় ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান প্রবাসে আছেন ৩৮ বছর ধরে, কিন্তু হৃদয় জুড়ে তার লাল সবুজের বাংলাদেশ। সমাজ সেবাতেও সম্পৃক্ত প্রবাসে, আর তাই গ্রামের বাড়ি বিক্রমপুরে প্রায় ১২০০ ঔষধি গাছের সংগ্রহে খামার বাড়ি করেছেন তিনি। মেডিসিনাল প্ল্যান্ট রিসার্চ সেন্টার বাংলাদেশে করার চিন্তা করেছি। মেডিসিনাল প্লান্ট অলরেডি সংগ্রহ হয়েছে প্রায় ১০০০ খানেকের মতো। আমার মনে হয় যে ১-১.৫ হাজার হুমায়ুন আহমেদের যে বাগান, সেখানে আমি দেখে এসেছি ৫৪টা সংগ্রহ, ৫৪ প্রজাতির। সেখানে আমার বাগানে ১,০০০-১,৫০০ হাজারের মতো হবে। বিশ্বের দরবারে একদিন বাংলাদেশকে শীর্ষে দেখতে চান এই প্রবাসী সমাজসেবী। সময় সংবাদ, নিউ ইয়র্ক। তথ্য সন্ত্রাস প্রতিরোধ, সাংবাদিকদের স্বাধীনতা ও সম্প্রচার জগৎকে নিরাপদ রাখতে আগামী ৫-৬ মাসের মধ্যেই সম্প্রচার আইন ও সম্প্রচার কমিশন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমরা আশা করছি আগামী ৫-৬ মাসের ভিতরেই সম্প্রচার আইন এবং তার ভিত্তিতে সম্প্রচার কমিশন গঠন হবে, যে সম্প্রচার কমিশন সাংবাদিকদের স্বাধীনতা, নাগরিকের স্বাধীনতা, রাষ্ট্রের অধিকার
এবং সমাজের চাহিদা সবকিছুই এই সম্প্রচার কমিশনের মধ্য দিয়ে হবে। তথ্য সন্ত্রাস, অনভিপ্রেত বিষয়াদি, অশ্লীলতা অথবা যেসব বিষয় গণমাধ্যমকে ধ্বংস করে দেয়, অপবিত্র করে, এই সকল উৎপাত থেকে বাংলাদেশকে, গণতন্ত্রকে, গণমাধ্যমকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজনীয় আইন কানুন করছি। সিটি মেয়র সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় নারায়ণগঞ্জে। রোববার শহরের ডিআইটি রোডে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই সমাবেশ হয়। এ সময় নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানানো হয়। আমি দেখলাম, তবুও ভাবলাম ওই যে ছোট বোন বলি, ভাবছি একসাথে নিয়ে কাজ করব। আমি দুদকে গেলাম না, আমি বললাম যাক সংসদে যাই। সংসদে যাই একটা প্রশ্ন মারলাম, 2টা। তদন্ত শুরু হলো, তদন্ত 4 মাস ধরে চললো। দুর্নীতি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার পরে এইটা দুদকে পাঠানো হয়েছে। যেই দিন দুদকে পাঠানো হয়েছে তারপর দিন থেকে আমার এই নারায়ণগঞ্জের মেয়র প্রচন্ড ভাবে ঢাকায় দৌড়াদৌড়ি করছেন। রাজধানীতে আলাদা 2টি অভিযানে প্রায় 1 কোটি টাকার বাঘ, হরিণ ও সাপের চামড়া, হাড় সহ 2 জনকে আটক করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। রোববার সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান সিআইডির ক্রাইম ডিভিশনের এডিশনাল স্পেশাল সুপারিনটেন্ডেন্ট আহমেদুল কবির। তিনি জানান, গত শনিবার এবং রোববার রাজধানীর শাহবাগ এবং গুলশান ডিসিসি মার্কেটে অভিযান চালিয়ে জব্দ করা হয় এসব বন্যপ্রাণীর চামড়া এবং বন্যপ্রাণীর দেহের অংশবিশেষ। এছাড়া বন্যপ্রাণীর চামড়া দিয়ে তৈরি হাত ব্যাগ, জুতা, মানিব্যাগ, বেল্ট সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। অভিযানে 2টি বাঘের পূর্ণ চামড়া, হরিণের চামড়া 2টি, অজগর, গোখরা সহ 12টি সাপের চামড়া এবং হরিণের চামড়া ছাড়াও বিভিন্ন বন্যপ্রাণীর হাড় জব্দ করা হয় বলে জানান সিআইডির এই কর্মকর্তা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 10 কোটি টাকার মূল্যের বিদেশি ঘড়ি জব্দ করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাক্স ফাঁকি দিয়ে 23টি কার্টুনে আনা 8,526 পিস বিদেশি ঘড়ি জব্দ করা হয়। গত 26 আগস্ট থেকে এই বিদেশি চালান আসবে এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। পরবর্তীতে রোববার এই চালান বিমানবন্দরের কুরিয়ার থেকে মালামালগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা আরো জানায়, SMI কুরিয়ার সার্ভিসের ঠিকানায় অবৈধভাবে এই ঘড়িগুলো দুবাই থেকে বাংলাদেশে আনা হয়েছিল। শুল্ক গোয়েন্দারা ধারণা করছেন এই ঘটনার সাথে শ্যামল বাহিনীর সংশ্লিষ্টতা থাকতে পারে। এ সময় এই ঘটনার সাথে জড়িতদের বের করে ব্যবস্থা নেয়ার কথাও জানান শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। 23 কার্টুন মালামাল জব্দ করে এবং আজকে সবার উপস্থিতিতে এটা ইনভেন্টরি করা হয়। ইনভেন্টরি করে আমরা দেখলাম যে এর ভিতরে রোলেক্স এবং রাডো, মার্সিডিস সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের আমরা ঘড়ি পেয়েছি। এর বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। SMI এর মালিক এবং SMI কে যিনি ব্যবহার করেন বদরুল আলম শ্যামল, তার কুরিয়ার সার্ভিসে এটি আসলে সংরক্ষিত ছিল। সেখান থেকে আমরা এই পণ্যগুলো আমরা উদ্ধার করি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, উপযুক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে দেশে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করা হলেও তা নিয়ে প্রশ্ন তুলছে মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা দেশগুলো। অথচ পশ্চিমা দেশগুলো নির্বিচারে মানুষ হত্যা করলেও তাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কেউ কথা বলছে না। রোববার রাজধানীর শিল্পকলা একাডেমিতে মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আ.স.ক. এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মানবাধিকারের চর্চা ছাড়া কোনো দেশকে পুরোপুরি স্বাধীন বলা যাবে না বলেও এ সময় মন্তব্য করেন মন্ত্রী। খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ দিন দিন উন্নতি করছে বলে মনে করেন দেশি বিদেশি বিশিষ্টজনরা। খাদ্য নিরাপত্তা নিয়ে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে এমন অভিমত উঠে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক ওই সম্মেলনে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম. আরিফিন সিদ্দিক ছাড়াও
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় অন্তত 10টি দেশের খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞগণও সম্মেলনে যোগ দেন। শাস্ত্রীয় সঙ্গীতের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা হয়েছে। রোববার সন্ধ্যায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ম উবাইদুল মুক্তাদির চৌধুরী। আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সরোদ বাদ্য পরিবেশিত হয়। এ সময় ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ওস্তাদ শাহাদাত হোসেন খান সরোদ বাদ্য পরিবেশন করেন। যারা প্রতিভাবান, যারা যোগ্য, যারা ঈশ্বরের বিশেষ দানে, সৃষ্টিকর্তার বিশেষ দানে যারা সমৃদ্ধ, তারা এইভাবেই তারা এইভাবেই নিজেদেরকে যেমনি বড় করেন, তেমনি ভাবে তারা এই মানবতাকে, এই মনুষ্য সমাজকে তারা কিছু দিয়ে যান। এবং উস্তাদ আলাউদ্দিন খান তাদেরই একজন। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরলেন টাইগার কোচ চন্ডিকা হাথুরু সিংহে। রোববার রাতে সিডনি থেকে দেশে ফিরলেন এই লঙ্কান। তবে ঢাকা এসে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি টাইগার প্রধান কোচ। শ্রীলঙ্কার কোচ মারভান আতাবাত্তু দায়িত্ব ছেড়ে দেওয়ার পর খবর প্রকাশ পায় দেশটির ক্রিকেট বোর্ড হাথুরুর ব্যাপারে আগ্রহী। এ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে। বিশ্বকাপ থেকে টাইগারদের পারফরমেন্স বদলে দেওয়ার নায়ক এই লঙ্কানকে হারাতে রাজি নয় বিসিবিও। তবে এখনো আনুষ্ঠানিকভাবে হাথুরু অথবা লঙ্কান ক্রিকেট বোর্ড কিছুই জানায়নি। এছাড়াও এবার হাথুরুর সামনে চ্যালেঞ্জ টিম অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে আগামী মাসে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। শিষ্যদের এবার প্রস্তুত করার মিশন শুরু করবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে 2016 সালের জুন পর্যন্ত চুক্তি আছে হাথুরু সিংহের। প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। প্রস্তুতি শেষের দাবি সিটি কর্পোরেশনের। ভারত থেকে বন্ধ থাকলেও মিয়ানমার থেকে আসছে কোরবানির পশু। এখনো চূড়ান্ত হয়নি ঈদে বাসের আগাম টিকিট বিক্রির দিনক্ষণ। চলতি সপ্তাহে নেওয়া হবে সিদ্ধান্ত। 16 সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে বিআরটিসির। সমুদ্র সীমায় সম্পদের সুষ্ঠু নিরাপত্তায় নৌবাহিনীকে আরো আধুনিক করা হবে মংলায় প্রধানমন্ত্রী। উদ্বোধন করলেন যুদ্ধজাহাজের নির্মাণ কাজ। জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থ সহায়তার অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী 5 দিনের রিমান্ডে। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় পলাতক 13 আসামির অস্থাবর মালামাল ক্রোকের নির্দেশ। এবং থামছেই না অস্ট্রিয়া ও জার্মানিমুখী অভিবাসীদের ঢল। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সহ একদিনেই হাঙ্গেরি সীমান্ত পেরোল 10,000 মানুষ। দর্শক, এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবিও সিবিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16240 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16240 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।